নমস্কার, আরএস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকে আমরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অন্তর্গত অষ্টম শ্রেণীর বাংলা যে পাঠ্য বইটি রয়েছে সেই বাংলা পাঠ্য বইয়ের অন্তর্গত দাঁড়াও কবিতাটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এই দাঁড়াও কবিতাটি কে লিখেছেন? দাঁড়াও কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায়। দেখো, তোমাদের সকলের উদ্দেশ্যে একটাই কথা বলবো, আমরা যে কোনো কবিতা বা গল্পের ক্ষেত্রে সেই কবিতা বা গল্পের লেখক তার লেখনীর মাধ্যমে একটা মূল বক্তব্য বা মূল বার্তা কিন্তু পাঠকের সামনে তুলে ধরতে চান। আমরা যদি সেই কবিতাটির মূল বক্তব্য বা মূল বিষয়বস্তু ভালো করে বুঝে নিতে পারি পড়ে, তাহলে কিন্তু সেখান থেকে আমাদের যে কোনো ধরনের প্রশ্ন করলেই আমরা তার উত্তর করতে পারবো। সুতরাং আমাদের পড়ার ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে, যে কোনো কবিতা হোক বা গল্প, সেটার মূল বক্তব্য অর্থাৎ কবি বা লেখক সেই লেখনীটির মাধ্যমে আমাদের কাছে কি বার্তা দিতে চাইছেন সেটা আমরা আগে বোঝার চেষ্টা করব। আমরা যদি সেটা বুঝতে পারি তাহলেই কিন্তু আমরা যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসলে সেটার উত্তর করতে পারবো। এর জন্য আমাদের মূল বিষয়বস্তুটা বুঝতে হবে। তাই আমি এই ভিডিওটি তোমাদের জন্য করেছি। এই ভিডিওটিতে আমি দাঁড়াও কবিতাটির মূল বিষয়বস্তু সম্পর্কে বা সারাংশ বা বলা যেতে পারে যে এর মর্মার্থ, কবি কোন বার্তাটি আমাদের এই কবিতার মাধ্যমে দিতে চাইছেন, সেটাই আজকে আমরা আলোচনা করব। তো কবিতাটিতে যাওয়ার আগে আমাদের এই দাঁড়াও কবিতাটির লেখক শক্তি চট্টোপাধ্যায় সম্পর্কে কিন্তু আমাদের একটু জেনে নেওয়া প্রয়োজন। কারণ যিনি এই কবিতাটি বা গল্পটি লেখেন তার সম্পর্কে আমরা যদি না জানি তাহলে কিন্তু তার লেখনী সম্পর্কে আমাদের ধারণা স্পষ্ট বা সম্পূর্ণ হবে না। তো শক্তি চট্টোপাধ্যায় সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। দেখো, তোমাদের পাঠ্য বইয়ের যে অংশে এই কবিতাটি রয়েছে তার পরের পৃষ্ঠায় কিন্তু শক্তি চট্টোপাধ্যায় সম্পর্কে কিছু তথ্য দেওয়া রয়েছে। শক্তি চট্টোপাধ্যায় 1933 থেকে 1995, অর্থাৎ 1933 থেকে 1995 এটা কিন্তু ছিল তার সময়কাল। তিনি বাংলা ভাষার অন্যতম প্রধান কবি। জন্ম দক্ষিণ 24 পরগনার বহরু গ্রামে। তাহলে শক্তি চট্টোপাধ্যায়ের জন্ম দক্ষিণ 24 পরগনার বহরু গ্রামে। পড়াশোনা করেছেন কলকাতার প্রেসিডেন্সি কলেজে। তার প্রথম কাব্যগ্রন্থ হে প্রেম হে নৈঃশব্দ। তাহলে শক্তি চট্টোপাধ্যায়ের প্রথম কাব্যগ্রন্থ কিন্তু হে প্রেম হে নৈঃশব্দ। এছাড়াও ধর্মে আছি জিরাফেও আছি, হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান, সোনার মাছি খুন করেছি, যেতে পারি কিন্তু কেন যাব উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। এগুলো কিন্তু তার ছিল উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। কুয়োতলা অবনী বাড়ি আছো তার লেখা বিখ্যাত দুটি উপন্যাস। তিনি সাহিত্য পুরস্কার এবং সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন। তো এই শক্তি চট্টোপাধ্যায় সম্পর্কে একটু বলি, সেটা হলো, দেখো তার সময়কাল কিন্তু 1933 থেকে 1995। বলা যেতে পারে ইনি কিন্তু আধুনিক যুগের কবি, এবং আধুনিক যুগের কবিদের মূল বৈশিষ্ট্যই হচ্ছে তাদের কবিতার মাধ্যমে আধুনিক যুগের কবিরা কিন্তু মানুষের কথা তুলে ধরেন, মানুষের বেদনার কথা তুলে ধরেন, মানুষের সমস্যার কথা তুলে ধরেন, সর্বোপরি বাস্তব পরিস্থিতির কথা কিন্তু তুলে ধরেন। আমরা এই কবিতায়ও কিন্তু সেই রকম একটা বাস্তব পরিস্থিতি, এমনকি মানুষের কথা খুঁজে পাবো। এবার চলে আসি মূল কবিতায়। দেখো, ভিডিওটি একটু বড় হলেও কিন্তু তোমরা কষ্ট করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে ভালোভাবে বুঝবে, তবেই কিন্তু এই কবিতাটির সম্পর্কে তোমাদের স্পষ্ট ধারণা হবে। দাঁড়াও, দাঁড়াও শব্দটির মাধ্যমে আমরা কি বুঝি? দাঁড়াও শব্দটির অর্থ কি? বলা যেতে পারে চলমান কোনো ব্যক্তি বা বস্তুকে থামার নির্দেশ বা ইঙ্গিত হচ্ছে দাঁড়াও। তো এই দাঁড়াও কবিতাটিতে কি শুধুই থামতে বলা হয়েছে? না, এই দাঁড়াও কবিতাটির মাধ্যমে কিন্তু কবি আমাদের সমাজে আমরা যারা স্বার্থ নিয়ে চলি, নিজেদের স্বার্থের জন্য ভাবি, শুধুমাত্র নিজেদের স্বার্থের কথা ভাবি, অন্য কারো কথা ভাবি না, নিজেদের স্বার্থের পথে চলি, সেই সমস্ত মানুষদের কিন্তু নিপীড়িত, অসহায়, নির্যাতিত মানুষদের সেবা করার জন্য বা মানুষের পাশে দাঁড়ানোর জন্য দাঁড়ানোর ইঙ্গিত দেওয়া হচ্ছে বা দাঁড়ানোর বার্তা দেওয়া হচ্ছে। তো এই কবিতার মাধ্যমে আমরা সেটাই বুঝবো। কবি লিখছেন, মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও, মানুষই ফাঁদ পাতছে, তুমি পাখির মতো পাশে দাঁড়াও, মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। দেখো, এই কবিতাটির প্রথম 3টে লাইনে বারবার কিন্তু একটা কথা বলা হচ্ছে, পাশে দাঁড়াও, পাশে দাঁড়াও, পাশে এসে দাঁড়াও।
তো মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও, এমনটি কেন কবি বলেছেন? কবি এই 3টে লাইনের মাধ্যমে বোঝাতে চাইছেন যে আমাদের সমাজে বর্তমান সময়ে অনেক অসহায়, নির্যাতিত, নিপীড়িত মানুষ রয়েছে। তারা কাঁদছে, তাদের কিন্তু কষ্ট হচ্ছে, তারা কিন্তু অসহায়ভাবে দিন যাপন করছে, তাদের পাশে দাঁড়ানোর মতন কিন্তু কেউ নেই। এর জন্য কবি সকল শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে আহ্বান জানাচ্ছে সেই সমস্ত অসহায়, নির্যাতিত, নিপীড়িত মানুষের পাশে এসে দাঁড়াতে, তাদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতে। কবি বলছেন মানুষই ফাঁদ পাচ্ছে, তুমি পাখির মতো পাশে দাঁড়াও। কারণ কি, কবি কেন এমন বলছেন? বলছেন অসহায়, নির্যাতিত, নিপীড়িত যে মানুষগুলো তাদের অসহায়তার জন্য কান্না করছে, একদল স্বার্থলোভী মানুষ সেই সমস্ত অসহায় মানুষদের অসহায়তার সুযোগ নিয়ে কিন্তু তাদের নানা ফাঁদে ফেলছে, তাদের দিয়ে নানা স্বার্থ সিদ্ধি করে নিচ্ছে তাদের অসহায়তার সুযোগ নিয়ে। তাই বলছে মানুষই ফাঁদ পাচ্ছে, মানুষ কিন্তু ফাঁদ পাচ্ছে সেই অসহায় মানুষদের জন্য, স্বার্থ সিদ্ধির জন্য। তুমি পাখির মতো পাশে দাঁড়াও। কবি শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে বলছেন তুমি পাখির মতো পাশে দাঁড়াও। পাখিরা কিন্তু স্বাধীনভাবে উড়ে বেড়াতে পারে, তারা কিন্তু কোনো সীমানার বন্ধন মানে না। এবং পাখিদের আরও একটি বৈশিষ্ট্য হচ্ছে তারা দলবদ্ধভাবে থাকে। পাখিরা দলবদ্ধভাবে থাকে, মানুষকেও কিন্তু সেই রকম অসহায় মানুষকে, সর্বশ্রেণীর মানুষকে একসাথে দলবদ্ধভাবে থাকতে হবে, তবেই আমাদের সমাজ আরও উন্নততর স্তরে পৌঁছাবে, তবেই আমাদের সমাজ কিন্তু সুখে ভরে উঠবে। তাই বলছে পাখির মতো পাশে দাঁড়াও। পাখিরা যেমন দলবদ্ধভাবে থাকে, সেই রকম আমাদের সমাজের উঁচু শ্রেণীর মানুষদের কিন্তু নিচু শ্রেণীর মানুষদের হেয় করলে হবে না, তাদের পাশে দাঁড়াতে হবে। তাদের অসহায়, তাদের মানসিকভাবে হোক, তাদের আর্থিকভাবে হোক, তাদের প্রাক্ষবিকভাবে হোক, তাদের কিন্তু নানানভাবে তাদের পাশে দাঁড়াতে হবে এবং সমস্ত রকমভাবেই তাদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। কবি বলছেন মানুষ কিন্তু একলা। এখন আমাদের এই স্বার্থ সিদ্ধির জগতে সকলে শুধু নিজের কথা ভাবে। এর জন্য যারা অসহায় মানুষ তারা কিন্তু তাদের দুঃখ দুর্দশার কথা অন্যকে জানাতে পারে না, জানালেও কিন্তু তারা তেমন সহযোগিতা পায়ও না। তাই বলছে মানুষ বড় একলা। এই বৃহৎ পৃথিবীতে, এই বৃহৎ জগতে অনেক মানুষ, অসহায় মানুষ কিন্তু একলা। তাই আমাদের শুভবুদ্ধি সম্পন্ন সৎ মানুষদের আমাদের কিন্তু সকলকে এগিয়ে যাওয়ার বার্তা দিচ্ছেন মানুষ হিসেবে। কারণ দেখো, এই পৃথিবীর শ্রেষ্ঠ জীব কিন্তু মানুষ। এই পৃথিবীতে অন্য অনেক শ্রেণীর মানুষ রয়েছে, তার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে মানুষ। তার একটাই কারণ, মানুষের মধ্যে মানবিকতা বোধ রয়েছে, মানুষের মধ্যে একে অপরের প্রতি সহানুভূতি রয়েছে। সেই সহানুভূতিটা, সেই মানবিকতা বোধটা, সেই মনুষ্যত্বটা আমাদের মধ্য থেকে ধীরে ধীরে সরে যাচ্ছে। কবি কিন্তু সেই মনুষ্যত্বটাকে, সেই মানবিকতা বোধটাকেই জাগাতে চেয়েছেন। সেই মনুষ্যত্ব এবং মানবিকতা বোধ জাগানোর মাধ্যমেই কিন্তু আমরা প্রকৃত মানুষ হতে পারবো। তাই কবি বলছে যে মানুষ হিসেবে কিন্তু আমাদের পাশে দাঁড়াতে হবে। তুমি তাহার পাশে দাঁড়াও। আমাদেরকে প্রকৃত মানুষ হিসেবে মানবিক বোধে উজ্জীবিত হয়ে, সহনশীলতায় উজ্জীবিত হয়ে একে অপরের প্রতি সহানুভূতি দেখাতে হবে এবং আমাদের সে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে হবে। এরপর কবি বলছেন তোমাকে সেই সকাল থেকে তোমার মতো মনে পড়ছে, সন্ধে হলে মনে পড়ছে, রাতের বেলায় মনে পড়ছে, মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। এখানে কাকে বলতো কবির মনে পড়ছে? এখানে সহানুভূতিশীল মানুষের কথা কবির মনে পড়ছে। কারণ আজকের পৃথিবীতে, এই স্বার্থ সিদ্ধির পৃথিবীতে সহানুভূতিশীল মানুষের কিন্তু বড় অভাব। এর জন্য কবির সেই সহানুভূতিশীল, সহানুভূতি পরায়ণ, ভালো মনের মানুষদের কথা কবির মনে পড়ছে। এখানে তোমাকে বলতে কোনো একজন নির্দিষ্ট ব্যক্তি নয়, এই জগতের, এই পৃথিবীর সমস্ত মানবিকতা বোধ সম্পন্ন সহানুভূতিশীল সৎ মানুষের কথা কিন্তু কবির মনে পড়ছে। সন্ধে হলে মনে পড়ছে, রাতের বেলায় মনে পড়ছে। তার মানে কবির মনে এটাই চলছে যে আমাদের সমাজে এখন সেই রকম সহানুভূতিশীল সৎ ব্যক্তিত্বের প্রয়োজন, যারা একে অপরের পাশে দাঁড়াবে এবং আমাদের সমাজটাকে আরো সুন্দর করে তুলবে একে অপরের সহযোগিতার দ্বারা, একে অপরের প্রতি সহানুভূতির দ্বারা এবং অসহায় মানুষদের সেবার দ্বারা। কবির তাই আরতি, মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। অর্থাৎ আমরা এই কবিতার 6টি লাইন কিন্তু আমরা পড়ে ফেললাম। এই কবিতাটির যেটুকু আমরা পড়লাম সেখানেই কিন্তু আমরা দেখতে পেলাম কবির বারবার একটাই আরতি সমস্ত মানুষদের উদ্দেশ্যে, যে মানুষ হিসেবে আমাদের একে অপরের পাশে দাঁড়াতে হবে। ধরো বিষয়টি তোমরা এইরকম ভাবে বুঝতে পারো
একটা গাছ আছে, সেই গাছটির কিছু ডাল খুব সুন্দর ফলে ফুলে পরিপূর্ণ, বেশ পরিপুষ্ট, পাতায় ভরা, কিন্তু সেই গাছটারই বেশিরভাগ ডাল শুকনো, লিকলিকে, রোগা। তবে কি সেই গাছটিকে আমরা সুন্দর গাছ বলতে পারবো? তখন কিন্তু আমাদের সেই গাছটিকে ভালো লাগবে না। কারণ এইটি গাছ যখন সম্পূর্ণভাবে পাতায় পরিপূর্ণ থাকবে, সম্পূর্ণভাবে ফুলে ফলে ভর্তি থাকবে, তখনই সেই গাছটির সৌন্দর্য পরিপূর্ণতা পাবে। সেই রকম আমাদের সমাজেও কিন্তু অনেক উচ্চ শ্রেণীর মানুষ আছে যারা অনেক সুখ ভোগ করে, অনেক ঐশ্বর্য ভোগ করে, কিন্তু আমাদের সমাজের অপর পাশে অনেক অসহায়, নির্যাতিত, নিপীড়িত মানুষও আছে যারা দুবেলা দুমুঠো ঠিক করে কিন্তু খেতেও পায় না। সেই কথাই কিন্তু কবি এখানে বোঝাতে চাইছেন যে আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ অনেক সুখে থাকে, এক শ্রেণীর মানুষ অনেক দুঃখে থাকে। এভাবে কিন্তু সমাজের সামগ্রিক উন্নয়ন বা সমাজের সামগ্রিক যে সৌন্দর্য, সেই সৌন্দর্য ফুটে ওঠে না। তাই আমাদের কি করতে হবে? আমাদের একে অপরের অসহায়তায় তাকে সহযোগিতা করতে হবে। আমাদের সমাজের প্রত্যেক শ্রেণীর মানুষকে একসাথে দলবদ্ধভাবে জীবনযাপন করতে হবে। তবেই আমরা প্রকৃত সুখের সন্ধান পাবো, তবেই আমাদের সমাজ কিন্তু প্রকৃত উন্নতির স্তরে পৌঁছাবে, প্রকৃত সুখী সমাজ হবে। তাই কবি বলছেন যে মানুষ বড় একলা, অসহায় মানুষ কিন্তু অনেক রয়েছে আমাদের জগতে। সেই সমস্ত মানুষ বড় একলা, তারা নিজেদের দুঃখ দুর্দশার কথা, নিপীড়নের কথা মুখ ফুটে সমাজের কাছে, আমাদের সেই উচ্চ শ্রেণীর সমাজের কাছে বলতেও পারে না। তুমি তাহার পাশে এসে দাঁড়াও। কবির একটাই আর্জি, কবির একটাই বক্তব্য, যেটা তিনি বারবার তুলে ধরেছেন, যে আমাদের কিন্তু সেই মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়াতে হবে। আমাদের সেই সহনশীলতার মনোভাব, সহযোগিতার মনোভাব, সহানুভূতির মনোভাব আমাদের হৃদয়ে জাগ্রত করতে হবে। এসে দাঁড়াও, ভেসে দাঁড়াও, ভালোবেসে দাঁড়াও, মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও, মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। কবি বলছেন যে এসে দাঁড়াও, ভেসে দাঁড়াও এবং ভালোবেসে দাঁড়াও। আমাদের কিন্তু এসে দাঁড়াতে হবে। ভেসে দাঁড়াও কি? কোনো বন্ধনকে মানলে হবে না। আমাদের সমস্ত বন্ধন টপকে, আমাদের সমস্ত বাধা টপকে, নদীর স্রোত যেমন কোনো বাধাকে না মেনে নিজস্ব গতিতে স্বাধীনভাবে সাগরের সাথে একদিন না একদিন মিলিত হয়, ঠিক সেই রকম আমাদের কিন্তু ভেসে দাঁড়াতে হবে। কাদের পাশে দাঁড়াতে হবে? অসহায় মানুষদের পাশে এসে দাঁড়াতে হবে এবং অবশ্যই ভালোবেসে দাঁড়াতে হবে। তাদেরকে ভালোবাসতে হবে, তাদের প্রতি সহানুভূতিশীল মনোভাব তৈরি করতে হবে, তাদের সহযোগিতা করতে হবে। দেখো, দাঁড়াও কথাটি কবি এই কবিতায় বারবার বলেছেন। তার আরো একটা কারণ হলো, আমরা আমাদের বর্তমান সময়ে সকলেই কিন্তু নিজের কাজ নিয়ে ব্যস্ত, নিজের স্বার্থ নিয়ে চিন্তিত। তো এই স্বার্থ নিয়ে চিন্তাময় জগতে নিজের স্বার্থের পথে হাঁটা মানুষগুলোকে কবি আর্জি জানাচ্ছেন যে দাঁড়াও, তুমি শুধু নিজের স্বার্থের কথা ভেবো না। আমাদের সমাজে শুধু তুমি নেই, আমাদের সমাজে আরো অনেক শ্রেণীর মানুষ আছে যারা তোমার থেকে হয়তো আরো দুঃখে, আরো কষ্টে দিন যাপন করছে। তুমি শুধু নিজের স্বার্থের কথা ভেবো না, তুমি তাদের জন্য দাঁড়াও, ভালোবেসে তাদের পাশে এসে দাঁড়াও। নদীর স্রোতের মতন স্বাধীনভাবে কোনো বন্ধনকে না মেনে ভালোবেসে তাদের পাশে এসে দাঁড়াও। কবি কিন্তু এর জন্যই বারবার আর্জি জানাচ্ছেন, দাঁড়াতে বলছেন আমাদের সমাজের, আমাদের এই স্বার্থময় সমাজের প্রত্যেকটি মানুষকে। কাদের পাশে দাঁড়াতে বলছেন? অসহায় মানুষদের পাশে দাঁড়াতে বলছেন। মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। আমাদের সমাজে যে শুধু অসহায়, নিপীড়িত, নির্যাতিত, দারিদ্র মানুষেরই যে দুঃখ রয়েছে জীবনে, কষ্ট রয়েছে জীবনে, তা কিন্তু নয়। আমাদের সমাজের অনেক শ্রেণীর, অনেক স্তরের মানুষদেরও কিন্তু কষ্ট রয়েছে জীবনে। তারা সকলের কাছে প্রকাশ করতে পারে না। তারা প্রকাশ করতে পারে না একটাই কারণে, যে আমাদের মধ্যে সেই সহনশীলতার মনোভাব, সেই সহযোগিতার মনোভাব ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। এর জন্য আমরা কারো পাশে দাঁড়াতে পারি না, আমরা কারো সহযোগিতা করতে পারি না। এর জন্য সেই মানুষগুলো গুমড়ে মরে, সেই মানুষগুলো কিন্তু নিজের দুঃখকে অন্যের কাছে প্রকাশ করতে পারে না। তাই কবি বলছেন যে মানুষ বড় কাঁদছে, মানুষ কিন্তু আজকে দুঃখে রয়েছে, অনেক দুঃখে রয়েছে। তারা নিজেদের
কথা অন্যের কাছে প্রকাশ করতে পারছে না, তার একটাই কারণ যে আমাদের মধ্যে মানবিকতা হারিয়ে গেছে। আমরা যে একে অপরকে সহযোগিতা করব, আমরা একে অপরের পাশে এসে দাঁড়াবো, তাকে তার মতন করে বুঝবো, এটা কিন্তু আমাদের মধ্য থেকে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। তাই কবি বলছেন যে তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও, অর্থাৎ আমাদের মধ্যে সেই মানবিকতা বোধ জাগ্রত করতে হবে। আমরা যে মানুষ, পৃথিবীর শ্রেষ্ঠতর জীব, সেই পৃথিবীর শ্রেষ্ঠতর জীব হিসেবে আমাদের মধ্যে সেই মনুষ্যত্ব বোধটা আবার জাগ্রত করতে হবে, যেটা আমাদের নিজেদের স্বার্থ নিয়ে ভাবার কারণে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। সেই মনুষ্যত্ব বোধটা কিন্তু আমাদের জাগ্রত করতে হবে। তাই মানুষের মতন মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াতে হবে। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও, অর্থাৎ আমাদের সমাজের সেই নির্যাতিত, নিপীড়িত, অসহায় মানুষদের পাশে এসে দাঁড়াতে হবে। কবি কিন্তু এই আর্জিটাই এই সমস্ত কবিতায় বারবার করেছেন, একটাই আর্জি করেছেন যে আমরা সমাজের যে স্তরেই থাকি না কেন, আমাদের সমস্ত স্তরের মানুষদের, সমস্ত শ্রেণীর মানুষদের, অসহায়, নির্যাতিত, নিপীড়িত মানুষের পাশে এসে দাঁড়াতে হবে। তাদেরকে আর্থিকভাবে সাহায্য করতে হবে, তাদেরকে মানসিকভাবে সাহায্য করতে হবে, তাদেরকে প্রাক্ষবিকভাবে সাহায্য করতে হবে, এবং তাদেরকে এটা বুঝতে দিলে হবে না যে তোমরা অসহায়, তোমরা নির্যাতিত, তোমরা সমাজের নিচু শ্রেণীর মানুষ। তাদেরকে সহযোগিতার মাধ্যমে বোঝাতে হবে যে আমরা সবাই এক, আমরা কেউ নিচু নই, আমরা কেউ উঁচু নই, দিনের শেষে আমরা সকলেই এক, যে আমরা মানুষ। এই পরিচয়টা নিয়েই যেন সমাজের সমস্ত স্তরের মানুষ বাঁচতে পারে এবং একে অপরের সাথে মিলেমিশে সৌভ্রাতৃত্বের সাথে বাঁচতে পারে, সুখে বাঁচতে পারে। তার জন্যই কবির আর্জি বা কবির মূল বক্তব্য বলা যেতে পারে যে আমরা শুধু যেন নিজের স্বার্থের কথা না ভেবে, স্বার্থের পথে না হেঁটে, একটুখানি থমকে গিয়ে দাঁড়িয়ে অসহায়, নির্যাতিত, নিপীড়িত মানুষের সেবা করতে পারি, তাদের দিকে সহযোগিতার হাত যাতে বাড়িয়ে দিতে পারি, সেই বার্তাই কিন্তু এই কবিতায় কবি তুলে ধরেছেন। প্রত্যেকটি লাইনে লাইনে, প্রত্যেকটি অক্ষরে সেই কথাই প্রকাশিত হয়েছে। অসংখ্য ধন্যবাদ সকলকে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, এবং ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার করো, এবং তোমাদের নির্দিষ্ট কোনো টপিকের ওপর যদি ভিডিও দরকার হয় অবশ্যই আমাকে এই কমেন্ট বক্সে জানাতে পারো। আর একটাই রিকোয়েস্ট সকলকে করব যে এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তারা অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং পড়াশোনা সংক্রান্ত এই ধরনের আরও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে বেল আইকনটি প্রেস করে রাখবে। অসংখ্য ধন্যবাদ সকলকে। ভালো থেকো, সুস্থ থেকো।